আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 8-এ আছো তাদের সবার বার্ষিক পরীক্ষার সামনে আছে। অনেকের 24 তারিখে, অনেকের 25 তারিখে এবং অনেকের 28 তারিখ থেকেই বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। তো তোমাদের সবার বার্ষিক পরীক্ষার প্রিপারেশন হয়তো ভালোই আছে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো বার্ষিক পরীক্ষা যে আছে সেটার প্রথম বাংলা পরীক্ষা। অনেকের স্কুলে প্রথম পরীক্ষা বাংলা নাও হতে পারে, তবে যাদের প্রথম বাংলা পরীক্ষা তারা এই ভিডিওটি দেখতে পারো। তাছাড়া যাদের বাংলা পরীক্ষা পরেও হবে তারাও দেখতে পারো। এটি হচ্ছে এনসিটিভি প্রদত্ত নমুনা প্রশ্নপত্র আছে যে বাংলা পরীক্ষার, সেই সম্পর্কে ভিডিওটি করা হবে। এই এনসিটিভি প্রদত্ত নমুনা প্রশ্নপত্র যে এনসিটিভি দিয়েছে প্রশ্নটা, বাংলা প্রশ্নটা, সেটা তোমাদের স্কুল দেখবে এবং সেই অনুযায়ী প্রশ্ন করবে। তোমরা যদি এই এনসিটিভিটির যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা যদি পুরোপুরিভাবে সলভ করতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় প্রায় 90% কমন পাবে। তো চলো কথা না বাড়িয়ে এই পুরো প্রশ্নটার সলভ করা যাক। তো প্রথমেই বলে রাখি, এই পরীক্ষাটা হবে 3 ঘন্টার সময় এবং এর পূর্ণমান থাকবে 100। তোমাকে 3 ঘন্টায় 100 মার্কের পরীক্ষা দিতে হবে। এখানে মূল্যায়ন কম। আগে যেরকম আমাদের পরীক্ষা ছিল সেই পদ্ধতিতেই পরীক্ষাটা হবে। প্রথমে নৈর্ব্যক্তিক অংশ থাকবে, মানে এমসিকিউ থাকবে, তারপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তারপরে রচনামূলক প্রশ্ন থাকবে, দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন থাকবে, তারপরে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবে। তো এইগুলো চলো তোমাদেরকে সলভ করে দেখানো যাক। তো প্রথমেই এমসিকিউ বা নৈর্ব্যক্তিক অংশ সলভ করে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে? তাকে বলে অল্প প্রাণধ্বনি। সেকেন্ড প্রশ্ন, অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? এটি হবে অসংখ্য, স্বরে অ তালব্য সকার ও খ কার খ, অসংখ্য। 3 নম্বর প্রশ্ন, রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে। এই বাক্যে বিধেয়ের সম্প্রসারণ কোনটি? এটি হবে রোজ সকালে, তারপরে টেবিলে বসে। তারপরে প্রশ্ন, স্বাদ হলো তরকারির স্বাদ, চেখে দেখি। বাক্যের দাগাঙ্কিত শব্দগুলোকে কি বলে? এই যেখানে যে স্বাদ এবং স্বাদ দুটোর উচ্চারণ একই, প্রায় একই, কিন্তু অর্থ ভিন্ন। কারণ স্বাদ অর্থ হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আর স্বাদ অর্থ হচ্ছে টেস্ট। তো এটাকে আমরা বলতে পারি সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। স্বাদ হলো তরকারি স্বাদ, চেখে দেখি। এই বাক্যের দাগাঙ্কিত শব্দগুলোকে বলে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। কৃৎপ্রত্যয়ের উদাহরণ আছে নিচের কোন শব্দে? এখানে শত্রুতা মিশুক, কবিত্ব মেঘলা, কোনটি হবে? এটা হবে মিশুক। কারণ কৃৎপ্রত্যয় হচ্ছে যে শব্দগুলোকে ভাঙলে কাজ বোঝায়। যেরকম আমরা যদি ভাঙি মিশুক, এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে মিশ যোগ উক, মিশ যোগ উক। মিশ এই শব্দটা দ্বারা কাজ বোঝাচ্ছে, যে কারণে এটি কৃৎপ্রত্যয়। কিন্তু যদি তুমি শত্রুতার কথা চিন্তা করো, সেখানে হবে শত্রু যোক্তা, শত্রু কাজ বোঝাচ্ছে না। কবি যুক্ত, এখানে কবি কাজ বোঝাচ্ছে না। মেঘ যোগলা, এখানে মেঘ কাজ বোঝাচ্ছে না। তাই সঠিক উত্তরটি হবে মিশুক। এরপরের প্রশ্ন, অধিবাসী, অধি যোগবাসী, এই অধিবাসী শব্দে অধি উপসর্গটি কোন অর্থ দ্যোতনা প্রকাশ করে? এখানে অধি উপসর্গটি মধ্যে অর্থদ্যোতনা প্রকাশ করে। কারণ অধিবাসী অর্থাৎ আমরা যদি বলি সে বাংলাদেশের অধিবাসী, মানে সে বাংলাদেশের মধ্যে বাস করে। সেটা ঊর্ধ্বেও না, বৃহতেও না, বিশেষেও না, সেটা উত্তরটি হবে মধ্যে। এরপরের প্রশ্ন, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? এটা হবে প। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, এগুলো যদি তোমরা জানতে চাও তো তোমাদের বইয়ে দেখতে পারো, সেখানে অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনির চার্ট দেওয়া আছে। সেখান থেকে তোমরা এটা মুখস্থ করে ফেলে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আছে।
তারপরের প্রশ্ন, মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে? আমরা জানি সর্বনাম 3 প্রকার: সাধারণ সর্বনাম, মানি সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনাম। সাধারণ সর্বনাম বোঝাচ্ছে যেটা নর্মাল, যেমন ও দাদি তোমার হলো কি, যেখানে লেখা আছে ও দাদি তোমার হলো কি, এটা হচ্ছে সাধারণ সর্বনাম। তারপরে মানি সর্বনাম হচ্ছে এমন সর্বনাম যেসব সর্বনাম দ্বারা গুরু বোঝাচ্ছে, গুরু মানে গুরুজন বোঝাচ্ছে। যেমন এখানে আছে আপনি অপারেশনে অংশ নিয়েছেন, এখানে আপনি বোঝানো হয়েছে, তাই এটা হচ্ছে মানি সর্বনাম। এরপরে যদি বলি ঘনিষ্ঠ সর্বনাম কি? ঘনিষ্ঠ সর্বনাম এমন যেগুলো সর্বনাম আমরা ঘনিষ্ঠজনদের সাথে ব্যবহার করি, যেরকম তোর, তোকে। যেমন তুমি তোমার বন্ধুর সাথে এভাবে কথা বলো যে তোর কেমন পরীক্ষা হলো, তোরা কেমন আছো, এরকম। যেগুলো এখানে দেওয়া আছে, তোকে কি করতে হবে মনে আছে তো, এরকম। কিন্তু এখানে কি চেয়েছে? মানি সর্বনাম। মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে? তো সেটা আপনি দিয়ে হবে, যেখানে এখানে দেখতে পাচ্ছি আমরা আপনি অপারেশনে অংশ নিয়েছেন, এটা। তো এটা হবে সঠিক আনসার। এরপরে এখানে লিখেছে শহর, গ্রাম, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি। এই শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজালে হবে কোনটি হবে? এখানে হবে উত্তরটা অর্থনীতি, গ্রাম, রাজনীতি, শহর, সংস্কৃতি, সমাজ, এটি হবে। এরপরের প্রশ্ন, জীবের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনি উৎপন্ন করে তাকে কি বলে? তাকে বলে তালব্য ধ্বনি। এরপরে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্কালের ধন চুরি। এখানে কি প্রশ্নটা করা হয়েছে এই উদ্দীপক থেকে? চরণদ্বয়ের যোগ গল্পের যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো, এখানে যে তোমাদের যোগ গল্পটা আছে সেটার সাথে এখানে কি সম্পর্ক আছে সেটাই জানতে চেয়েছে। তো এখানে সম্পর্ক আছে প্রভাবশালীদের শোষণ। যেমন যোগ গল্পে দেখা গিয়েছে ওখানে যে চাষি ছিল ওসমান, তাকে কিভাবে প্রভাবশালীরা শোষণ করেছে। তারপরে আছে শোষিতের সকরুণ অবস্থা, এটা এখানে বোঝানো হয় নাই। তারপরে আছে দরিদ্রের অধিকার হরণ, এটা এখানে বোঝানো হয়েছে। তো এটার আনসার হবে খ নাম্বার, অর্থাৎ 1 ও 3। এরপরে 12 নম্বর প্রশ্ন, ঘোড়ার দেখাশোনা করে যে এক কথায় তাকে কি বলে? তো তুমি এখানে বলতে পারো যে আমাদের তো সিলেবাসে এক কথায় প্রশ্ন নেই, তাহলে এখানে এক কথায় কিভাবে আসলো? এটা মূলত তুমি যদি রবীন্দ্রনাথ গল্পটি পড়ো তবে সেখানে তুমি দেখতে পারবে এই সহিস শব্দটি, এই যে সহিস শব্দটি, এটা তুমি রবীন্দ্রনাথ গল্প পড়লে সেখানে শব্দটি পাবে। এবং এখানে যে শব্দার্থ আছে সেখানে দেওয়া আছে সহিসের অর্থ ঘোড়ার দেখাশোনা যে করে। তো এখান থেকে তুমি বলতে পারবে ঘোড়ার দেখাশোনা করে যে সে হচ্ছে সহিস। ওকে, 13 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে, সেদিন ছায়ায় এসো হানো যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে, ফল দেব ফুল দেব দেব আমি পাখির কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। তো এখানের এই উদ্দীপকের আলোকে কি প্রশ্ন করা হয়েছে চলো দেখা যাক। এখানে বলেছে কবিতাংশে একদিন ভোরবেলা গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো, এখানে কি কি প্রতিফলিত হয়েছে? এখানে প্রতিফলিত হয়েছে বৃক্ষের অবদান এবং বৃক্ষরোপণের আহ্বান। এখানে বৃক্ষ নিধনের কুফল সম্পর্কে কিছুই কিন্তু বলা হয়নি, তুমি পড়ে দেখতে পারো। তো এটার আনসার হবে 1 আর 3, যেটা কোথায় আছে এটার আনসার, যেটা খ নাম্বারে আছে 1 ও 3। তো এটাই হচ্ছে সঠিক আনসার। এরপর 14 নাম্বার, তোমরা যেখানে সাধো চলে যাও, আমি বাংলার পারে রয়ে যাব, কবি জীবনানন্দ দাশের এই ইচ্ছার কারণ কি? মর্তপ্রীতি না, জাত্যপ্রীতি না, প্রকৃতিপ্রীতি না, এটা হবে স্বদেশ প্রীতি। ঠিক আছে, এখানে কবি জীবনানন্দ দাশের কোন ইচ্ছা প্রকাশ পেয়েছে? স্বদেশ প্রীতি।
তারপরে আবার দেখতে পাচ্ছি আমরা এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, ভজলে মানুষ পাবে রে তুই অমূল্য সে ধন, মানুষ ধর মানুষ ভজ ওরে পাগল বন। এটা থেকে একটি প্রশ্ন করা হয়েছে, 15 নম্বর প্রশ্ন। চূড়ান্তয় সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো, কি কি প্রতিফলন ঘটেছে এখানে? সাম্যবাদ এবং মানবতাবাদ। এখানে মানব প্রেমের কোনো কথাই বলা হয় নাই, সুতরাং এটা হবে না। তাহলে এটা কি হবে উত্তর? 1 ও 2 নাম্বার। তো এটা কোথায় আছে? ক নাম্বারে, সরি, এটা কোথায় আছে? ক নাম্বারে, 1 ও 2। ঠিক আছে, ওকে। তো চলো আমরা এখন, এগুলো তো গেল এমসিকিউ। অবশ্য এই সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে 1 নাম্বারের, এগুলো এমসিকিউ এর মধ্যেই পড়ে, কিন্তু এগুলোর তো আর অপশন নেই, এক কথায় উত্তর দিতে হবে। তো চলো এখন এগুলো করি। তো চলো এক কথায় প্রশ্নের উত্তরগুলো সলভ করি। তো এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি সলভ করো, এই সম্পূর্ণ যেই প্রশ্নটা আছে 100 নম্বরের প্রশ্ন, এই সম্পূর্ণ যদি তুমি সলভ করো এবং এই সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো যদি তুমি পারো, তাহলে তুমি ভেবে নিতে পারো তোমার পরীক্ষায় 90% কমন আসবে এবং তোমার বাংলা পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। সংক্ষিপ্ত প্রশ্ন এখন 16 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? রাখাইল্লা রইয়া গেল নাও ঘুরাও। এই কথাটা কোথায়? এটা হচ্ছে যাত্রাবাড়ি যে গল্পটা আছে তোমাদের বাংলা বইয়ের, সেখান থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। ওকে, তো রাখাইল্লা রয়ে গেল নাও ঘুরাও উক্তিটিতে ভাষার কোন রীতি ব্যবহৃত হয়েছে? তো এটার আনসার চলো দেখা নেওয়া যাক। এখানে এটার আনসার হচ্ছে অপ্রমিত রীতি বা আঞ্চলিক রীতি বা কথ্য রীতি। তুমি যেটাই দাও না কেন, তোমার আনসারটা সঠিক হবে। ঠিক আছে, তো এরপরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন। ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ফ ধ্বনিটির নাম কি? তো এর আনসার হচ্ছে অঘোষ মহাপ্রাণধরী। তোমরা এখন বলতে পারো যে আমি একটা গাইড থেকে তোমাদের সব প্রশ্ন এবং আনসারে সলভ দিচ্ছি, আমি খুব অলস, এগুলো আমি নিজে না লিখে কিভাবে একটা গাইডের থেকে শুধু তোমাদেরকে সলভ দিয়ে দিচ্ছি, এটা তোমরা বলতে পারো। কিন্তু তোমরা জানলে অবাক হবে যে আমি নিজেও একজন স্টুডেন্ট, ক্লাস 8-এরই। তো আমার নিজেরও পরীক্ষা আছে, তারপরেও আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসছি, তোমাদের যাতে পরীক্ষায় কমন পড়ে সেজন্যই। তো যদি আমার পরীক্ষা না থাকতো তো তবে আমি খুব সুন্দর করে তোমাদের এই সব ওরা আনসার দিতে পারতাম। তো তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের আরও একাডেমিক যদি কোনো সমস্যা হয় বললে আমি সলভ করে দিব, যত সম্ভব আমি চেষ্টা করে তোমাদের সলভ করে দিব। ওকে, তো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন আছে 18 নম্বর প্রশ্ন। সৌন্দর্য শব্দের প্রকৃতি প্রত্যয় লেখ। তো এটা কি হবে? সৌন্দর্য শব্দের প্রকৃতি প্রত্যয় সুন্দর যোগ মূর্ধন্য স ইয় অথবা স্বরেও, যেটাই দেও হবে। ঠিক আছে, ওকে। এরপর 19 নম্বর প্রশ্ন। মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ লেখ। এখানে যে মনস্থির শব্দটা আছে সেটার প্রমিত উচ্চারণ কি সেটা লিখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে এই যে এটা, ম দন্ত নকার দন্ত স থ রসিকার বৈষ্ণব, মনস্থির। ঠিক আছে, ওকে। 20 নম্বর প্রশ্ন। চতুর্ভুজ শব্দের সঠিক বেশ বাক্য কোনটি? তো এটা চলো বেশ বাক্য দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে 4 ভুজ যে ক্ষেত্রের, সেটি হচ্ছে চতুর্ভুজ। ওকে। 21 নম্বর প্রশ্ন। সাম্যবাদী কবিতার শেষ চরণটি লেখো। তো এটা যদি তুমি সাম্যবাদী কবিতাটা পড়ে থাকো তো তুমি লিখতেই পারবে সাম্যবাদী কবিতার শেষ চরণ, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। ওকে, এটা সাম্যবাদী কবিতার শেষ চরণ। 22 নম্বর প্রশ্ন। পণ্ডশ্রম কবিতায় প্রতিস্তবকের কোন চরণ শেষে মিল রয়েছে? একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসতেই পারে। এটার উত্তর হবে দ্বিতীয় ও চতুর্থ চরণ শেষে। এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা কিন্তু মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট।
আচ্ছা ঠিক আছে। তারপরে 23 নম্বর প্রশ্ন, কে কোথায় আছেন মুক্তিরা ফাঁড়ি আক্রমণ করেছে। অপারেশন কদমতলী গল্পের কথাটি কে বলেছিল? তোমাদের যত বোর্ড বইয়ে যত কবিতা আছে, গল্প আছে, যা তোমাদের সিলেবাস আছে, অনুরোধ করি অন্তত একবার হলেও পড়বে। এগুলোর প্রশ্ন তোমার কাছে তখন কিছুই না, যে কোনোভাবেই তুমি সলভ করতে পারবে, ঠিক আছে? ওকে, এটা উত্তরটা হবে হচ্ছে চন্দন। এখানে দেওয়া আছে চন্দন। গল্পটা একবার দুইবার পড়ো, তাহলে এগুলার আনসার লিখতে পারবা। আচ্ছা, এরপরে 24 নম্বর প্রশ্ন, জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্রটির নাম কি? এটা কি চলচ্চিত্রটির নাম কি বলতে পারবে? এটা হচ্ছে জীবন থেকে নেয়া। জহির রায়হানের যে তোমাদের এখানে বোর্ড বইয়ে গল্পটা আছে, সেখানে এটা লেখা ছিল কবি পরিচিতিতে যে জীবন থেকে নেওয়া জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্র। আচ্ছা, 25 নম্বর প্রশ্ন, হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বইটির নাম কি? লাল নীল দীপাবলি। হুমায়ুন আজাদের যে গল্পটা আছে সেখানে কবি পরিচিতিটা দেওয়া আছে লাল নীল দীপাবলি। বুঝেছো? ওকে, তো এরপর আছে রচনামূলক অংশ 75 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথাটি বুঝিয়ে লেখো। এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন, একটু বড় করে লিখতে হবে। আচ্ছা, তো এটার আনসার এখানে আছে, আমি আর বানিয়ে বললাম না, এখানে যা আছে তাই দেখে নাও। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি বিখ্যাত গান। এখানে ফুল বলতে আমাদের স্বদেশকে বোঝানো হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় দেশকে শত্রুমুক্ত করার যে প্রচেষ্টা ছিল, সেই প্রেক্ষাপটে রচিত এই গানটি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করত। মূলত মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি কথাটি দ্বারা দেশকে বাঁচাতে আমাদের লড়াই করার বিষয়টিকে তুলে ধরা হয়েছে। আচ্ছা, তারপরের প্রশ্ন, যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কেন? এখানে উত্তরটা দেওয়া আছে, যাত্রা গল্পে 1971 সালে মুক্তিযুদ্ধকালীন পূর্ব পাকিস্তানের মানুষের বিপর্যস্ত জীবন চিত্র অঙ্কন করা হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে মানুষ জীবন রক্ষার্থে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়ায়। শহর থেকে সবাই ছুটে যায় গ্রামের দিকে। কোথাও কেউ নিরাপদ নয়। নিরাপদ আশ্রয় ভেবে সবাই যেখানে ছুটেছে, সে স্থানও আসলে নিরাপদ নয়। মুক্তিযুদ্ধকালীন পূর্ব পাকিস্তানের সব জায়গায়ই পাকিস্তানি সেনাদের দ্বারা বিপর্যস্ত ছিল, তাই বলা হয়েছে ফেরার কোনো পথ নেই। ঠিক আছে, এরপরে আছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের কূলে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ একটাই, শৈশবে রবীন্দ্রনাথ ঠাকুর যে অনাদর অবহেলার শিকার হয়েছিলেন, প্রশ্নোক্ত মন্তব্যে সেই কথাই প্রকাশিত হয়েছে। 14 ভাই বোনের মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন বাবা মায়ের কনিষ্ঠ ছেলে। ওকে, এত ভাই বোন থাকায় বাবা মা আলাদা করে আর কোনো নজর দিতে পারেনি তার দিকে। মা কিন্তু সে সময় অসুস্থও ছিল। মা এখানে লেখাও আছে, মা অসুস্থ থাকায় রবীন্দ্রনাথ বড় হয়েছেন বাড়ির দাসদাসীর কাছে। একটু বয়স বেড়ে যাওয়ার পরেই সেই দাসদাসীদের কাছ থেকেও তাকে দূরে সরে যেতে হয়। শিশু রবীন্দ্রনাথ অন্য সব শিশুদের মতো মাতৃস্নেহে পিতৃস্নেহে বড় হতে পারেনি। শিশু বয়সে তার যে অসহায়ত্ব ছিল, তাই প্রশ্নোক্তব্য মন্তব্যে প্রকাশ পেয়েছে। 4 নম্বর প্রশ্ন, দেয়ালের রেখাগুলো বাড়ছে, মনের দাগও বাড়ছে প্রতিদিন, উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে? তো আমি এইভাবে যে পড়ে দিচ্ছি, এই কারণে হয়তো তোমাদের ভিডিওটা লং হচ্ছে বা তোমাদেরও বিরক্ত লাগছে। তো তোমরা চাইলে এখানে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা যাদের গাইড আছে তারা গাইডেও দেখতে পারো, বা চাইলে যদি কারো গাইড না থাকে তোমরা এই প্রশ্নটার উত্তর খাতায় লিখে নিতে পারো। এই যে এখান থেকে এখানে আমি দিয়ে দিই 4 নাম্বার, এখান থেকে এখানে একটা স্ক্রিনশট দিয়ে নাও বা পজ করে লিখে ফেলো, অথবা গাইড থাকলে গাইডে থাকতে পারো। এই যে ওয়েট 1 মিনিট, এখানে একটু লেখা বাদ পড়ে গেছে, দাঁড়াও এটা ঠিক করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। এরপরের প্রশ্ন 5 নম্বরে ছিল, দো বোকা, এটা আর এমন কি যোগ, এর চেয়ে বড় যোগও আছে, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই যে এখানে এটুকু আছে, পজ করে ভিডিওটি থেকে লিখতে পারো।
তারপর 6 নম্বর প্রশ্ন, তবুও জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাবো না আমি, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই যে এখানে এটার আনসার দেওয়া আছে। 7 নম্বর প্রশ্ন, গেরিলা যুদ্ধ কাকে বলে ব্যাখ্যা করো। এটা এখানে আনসার আছে। গেরিলা যুদ্ধ কাকে বলে জানো? গেরিলা যুদ্ধ হলো একটি অপ্রচলিত যুদ্ধের রূপ। নিজেকে লুকিয়ে রেখে শত্রুপক্ষকে অতর্কিত হামলা করে কাবু করা হয় এই যুদ্ধে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঢাকা ও এর আশেপাশের অঞ্চলে গড়ে ওঠা বিভিন্ন বাহিনী গেরিলা যুদ্ধে অংশ নিত। বুঝেছ? আচ্ছা, তারপরের প্রশ্ন, ইবনে বতুতার ভ্রমণ রচনাটিকে তথ্যমূলক বলা হয় কেন? এগুলো সব কিন্তু 2 নম্বরের প্রশ্ন। ইবনে বতুতার ভ্রমণকে যে কারণে রচনামূলক বলা হয় সেটি এই যে এখানে দেয়া আছে। এই সম্পূর্ণ প্রশ্নটার উত্তর যদি তোমরা লিখে ফেলো তাহলে টিচার তোমাকে নিশ্চিতভাবেই 2 নাম্বার দিতে বাধ্য থাকবে। ওকে, 9 নম্বর প্রশ্ন, যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে যে সুখ পায়, সেই হতে পারে কবি। কথাটি বুঝিয়ে লেখো। হুমায়ুন আজাদের গল্প থেকে এই কথাটি নেওয়া হয়েছে, যেটা আমাদের এখানে উত্তরে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নের 10 নম্বর লাস্ট প্রশ্ন, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই বলতে কবি কি বুঝিয়েছেন? বুঝিয়েছেন এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই বলতে কবি মানব হৃদয়কে সবচেয়ে বড় ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। এই কবিতায় কবি বলতে চেয়েছেন মানব ধর্মের উপর কোনো ধর্ম নেই। মানুষের হৃদয় যে কোনো উপাসনালয় থেকেও বড় উপাসনালয়। এই উপাসনালয় খোঁজার জন্য মানুষকে কষ্ট করে দূরে যেতে হয় না। ঠিক আছে, এটা এখানে আনসার আছে। তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। তো চলো এখন রচনামূলক প্রশ্নের আনসারগুলো দেখা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে দৃশ্যপটবিহীন কিন্তু এগুলা। নিচের শব্দগুচ্ছ থেকে সমাজসাহিত্য 5টি শব্দ খুঁজে বের করো এবং বেশ বাক্য লেখো। তো এখান থেকে 5টা সমাজসাহিত্য শব্দ বের করতে হবে এবং এর বেশ বাক্য লিখতে হবে। চলো আনসারটা দেখা যাক। এখানে আনসারটা এমন হবে, সমাজসাহিত্য শব্দ ও এর বেশ বাক্য নিচে দেখানো হলো। এখানে দেখানো হয়েছে সমাজসাহিত্য শব্দ এই পাশে আর এই পাশে বেশ বাক্য। তো এগুলো তোমরা দেখে নাও, খাতায় নোট করে নাও। আচ্ছা, এরপরের প্রশ্ন 12 নম্বর, কি বলা হয়েছে? নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে তা কারণ সহ লেখো। এই 5টা বাক্য আছে, এই 5টা বাক্যের মধ্যে কি কোন শব্দ দ্বিতীয় ব্যবহৃত হয়েছে এবং তার কারণ লিখতে বলছে। তো এটা আনসার এখানে আছে। ভিডিওটি পজ করে তোমরা এই আনসারটা লিখে নিতে পারো। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলো বানান শুদ্ধ করে লেখো। এখানে কয়েকটা বানান আছে যে বানান শুদ্ধ করে লিখতে বলছে। এই যে এখানে বানান শুদ্ধ করে দেওয়া আছে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এই টাইপের প্রশ্ন আসবে। আমি বলছি না সেম এমনই আসবে, তবে এই টাইপের আসবে এবং এগুলো থেকেই অনেকগুলো মিল পেয়ে যেতে পারো, অনেকগুলো এখান থেকে মিলও পেয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন 14 নম্বর, মনে করো তুমি শিমুল। সম্প্রতি তোমার এলাকায় প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত, অসহায় মানুষগুলো পাশে দাঁড়াতে চাও তুমি। এই জন্য নিচে বিষয়গুলো বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের কাছে একটা আবেদনপত্র লেখো। বিবেচ্য বিষয় এখানে কি? উপযুক্ত কাঠামো, যোগাযোগের উদ্দেশ্য, পরিবেশ পরিস্থিতি বিবরণ, চিন্তা অনুভূতির প্রকাশ। এগুলো কিন্তু 5 নম্বরের প্রশ্ন, মাথায় রাখতে হবে। ওকে, তো উত্তরটা দেখে নেওয়া যাক 14 নম্বরের। যে এখানে আছে, তোমরা এখানে বলতে পারো এটা একটা আবেদনপত্রই। এই যে পর্যন্ত একটা আবেদনপত্র। তো আবেদনপত্রের ফার্স্টে তারিখ বরাবর কোথায় দিবে সেটা, এরপর বিষয়, এবং এখানে এই বডিটা দেওয়া আছে। বডিটা তোমরা পড়ে নাও, পজ করে পড়ে নাও। ওকে, এটা কিন্তু আসার সম্ভাবনা থাকতে পারে। তো এরপরে নিবেদক শিমুল, ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর পক্ষ থেকে। ঠিক আছে, ওকে। 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, বিবরণমূলক লেখা কাকে বলে? এটা আসতেই পারে পরীক্ষায়, এটা প্রায় 95% সম্ভাবনা আছে পরীক্ষার মধ্যে আসার। ঠিক আছে, তো বিবরণমূলক লেখা কাকে বলে? শব্দ থেকে কবিতা লেখাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় কেন? এটা যুক্তি দাও। তো এটার আনসার এখানে আছে।
এখানে দেওয়া আছে তথ্য উপাত্ত বিবরণীর পর্যালোচনা ভিত্তিতে মত প্রকাশ করে যে লেখা তৈরি করা হয় তাকে বিশ্লেষণমূলক লেখা বলে। অন্যভাবে বলা যায় যে লেখার বিবরণ ধর্মী বক্তব্যের প্রয়োজনীয় তথ্য উপাত্তের ভিত্তিতে একটি মত বা সিদ্ধান্ত থাকে তাকে বিশ্লেষণমূলক লেখা বলে। তো এই যে এরপরের যে কোশ্চেনটা করা হয়েছিল, শব্দ থেকে কবিতা রচনাটি বিশ্লেষণমূলক লেখার কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই যে বৈশিষ্ট্যগুলা পড়বে, তাহলেই তোমার এই আনসারটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এরপরের প্রশ্ন, আমি জানি ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছে, তবে এই আনসারগুলো আমি দেওয়ার চেষ্টা করছি তাড়াতাড়িভাবে। তো পরের প্রশ্ন হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর করা। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন। এখানে দুটা প্রশ্ন আছে, একটা ছবি আছে, এই ছবিটি পর্যবেক্ষণ করে ছবির বিষয় এবং চিত্রশিল্পীর দৃষ্টিভঙ্গি বর্ণনা করতে বলা হয়েছে এবং দর্শক হিসেবে ছবিটি সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখা লিখতে বলা হয়েছে। তো এটার আনসার এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। ক নাম্বারের আনসার নোট করে ফেলো খাতায়, এবং খ নাম্বারের আনসার। ওকে, 17 নম্বরের প্রশ্ন, একটা সংবাদ দেওয়া আছে, যে সংবাদ পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে। সংবাদটি বিবিসি বাংলার। তো এই খবরটি পড়ে কয়েকটি প্রশ্ন দিতে হবে, যে ক নাম্বার প্রশ্ন আর খ নাম্বার প্রশ্ন। ঠিক আছে, এগুলোর আনসার তো এখানে দেওয়াই আছে, তোমরা দেখে নিও। যে ক নাম্বার প্রশ্নের আনসার এবং যে খ নাম্বার প্রশ্নের আনসার। তারপর 18 নম্বর প্রশ্নটা দেখে নেই। এটা অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদ পরে দুইটা প্রশ্নের উত্তর লিখতে হবে 4 নাম্বার করে করে। এটার আনসার এখানে আছে, এই যে এখানেই ক নাম্বারের আনসার দেখে নাও। তারপরে খ নাম্বারের আনসার। ওকে, 19 নম্বরের প্রশ্ন, একটা কবিতা আছে, কবিতা পরে প্রশ্ন উত্তর লিখতে হবে। এই যে 19 নম্বরের প্রশ্ন, কবিতা থেকে দুইটা প্রশ্ন উত্তর। এই যে প্রথম প্রশ্ন উত্তর দেখে নাও এবং দ্বিতীয় প্রশ্ন উত্তর এখানে আছে। ওকে, 20 নম্বর, এবং এটা হচ্ছে লাস্ট প্রশ্ন। এটা এখানে একটা চিঠি আছে, তো তোমরা এটা পড়ে নিও চিঠিটা। এটা সম্ভবত এই 5 আগস্ট যে শেখ হাসিনা চলে গেল, পালিয়ে গেল বলা যায়, তো সেটার সময় যে আন্দোলনগুলো হয়েছিল, সেই আন্দোলনের একজন শিক্ষার্থী, তার একটা চিঠি এখানে দেয়া আছে। তোমরা এই চিঠিটা পড়বে এবং চিঠি পড়ে কয়েকটা প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। তো চলো, এই যে এটার আনসার এখানে দেওয়া আছে। তো এই যে এখানে চিঠির যে 20 নম্বর প্রশ্ন, সেটা আনসার দেওয়া হয়েছে ক নাম্বার। তো তোমরা নোট করে ফেলো, এবং এই যে খ নাম্বার নোট করে ফেলো। ওকে, তো শেষ আমাদের এই প্রশ্ন, নমুনা প্রশ্ন। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটিতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টে জানিয়ে দিবে, তো আমরা সেটা সঠিক করার চেষ্টা করব।